আমি কিছুই করিনি, তুই চল পর, তুই কে করতে বারণ করেছে মানে না। দরজাটা বন্ধ করে দাও, লাইটটা জ্বালাতে রে। তোর জুতো নিচে আছে? আবার কি জুতো চেঞ্জ করবি? আর ওটা আমারটা আমার, তুই পড়িস, ওটা আমার। এই বাবা, আমি মেয়ে যখন মায়ের মাথায় মাথায় হয়ে যায় বা মাকে ছাড়িয়ে যায়, তখন মেয়ে আর নিজের জিনিস সেগুলো দেখবে ভালো লাগে না, তারা নিজের জিনিসগুলো পড়তে ইচ্ছা করবে না, মায়ের সব জিনিসগুলোকে নিয়ে টানাটানি করবে। নিজের জুতো কিন্তু রয়েছে, তা সত্ত্বেও আমারটা পরে ছুট মারলো, দেখলে অগত্যা মেয়ের জুতোটাই আমাকে পরতে হলো। তবে মিথ্যে কথা কেন বলবো, মেয়ের জামা কাপড়গুলোও কিন্তু আমি পরি। এই যে দেখলে নীল ফ্রকটা পরে মেয়ে আজকে যেটা বেরিয়েছিল, সেটা কিন্তু বেশ কিছুদিন আগে আমিও এই ফ্রকটা পরে বেরিয়েছিলাম ঘুরতে, সেই ব্লগ কিন্তু তোমার সাথে শেয়ার করেছি। জানি না তোমরা চিনতে পারছো কি না এই ফ্রকটা। তো এই হচ্ছে মেয়ে থাকার প্লাস পয়েন্ট, যদি নিজের ফিগারটাকে একটু বসিয়ে রাখা যায়, তাহলে মা মেয়ে কিন্তু এক ড্রেস পরেই কাটিয়ে দেওয়া যায়। তো এই যে তোমাদের সবার শপিং কমপ্লিট, এইবারে আমার টুকিটাকি শপিং শুরু হচ্ছে। তোমাদের বলেছি এখনও আমরা কিন্তু কোনো শপিং করিনি, তবে বিশ্বাস করো মেয়েটার জন্য তো কিছু কিনতেই হবে। অনেক রিকোয়েস্ট করে কষ্ট করে মানিয়ে আজকে আমি বার করলাম যে আমার বাড়ির সামনেই ম্যাক্স রয়েছে, বললাম চল কোথাও যেতে হবে না, ম্যাক্সে যাই, দুটো জিনিস কিনে নিয়ে চলে আসবো। তো আমাদের কেনাকাটাও দেখো কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কী কী কিনলাম অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমি আর মেয়ে যেহেতু বেরিয়েছি, এর থেকে বেশি দূরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। তো চলো আগে বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে একটার পর একটা সব কিছু কিন্তু শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। ভালোই হয়েছে ফিটিংসটা বাবা, পেছনটা করে দেখি বাবা, বাহ, সামনে দেখি, ফ্রন্টে, বাহ, প্যান্টটা কিন্তু ভালোই হয়েছে মামাই, এক্সিলেন্ট, খুব সুন্দর। নেক্সট দেখি, দেখি সামনে, দেখি মুখ, দেখি ফ্রন্টটা, দেখি এক্সিলেন্ট, পেছনে ব্যাক সাইড, বাহ খুব সুন্দর, এইটার ডিজাইনটাও বেশ ভালো হয়েছে। আর এই যে বসে গেছে এখন একটুখানি হেয়ার কেয়ার করতে। ও আবার কি স্কিনের থেকে না হেয়ারের ট্রিটমেন্ট করতে ভীষণ ভালো লাগে, ও চুল জিনিসটা ভীষণ পছন্দ করে। ও নিজেই দেখো স্ক্যাল্পে হেয়ার ভাইটালাইজার মাখবে, সেরাম মাখবে, তবে অয়েলটা একদম মাখতে চায় না। তোমরা তো ব্লগে দেখেছো ধরে বেঁধে মাখাতে হয়, কারণ কি বলতো, যেহেতু স্কুলে যায়, পড়তে যায়, ওই অয়েল মেখে গেলে না কেমন চিপকু লাগে, তো ওই জন্য অয়েলটাকে অ্যাভয়েড করে। কিন্তু তার বদলে ওই যে নাইটে করে ওই হেয়ার ভাইটালাইজারটা ইউজ করে, এটাতেই না অয়েলের ব্যালেন্সটা কিন্তু হয়ে যায়। আর বেশ লম্বা ওর চুলটা হয়ে গেছে, আর ওর চুলের কোয়ালিটি না পুরো আমার মতন, একটু ওয়েভি, একটু কার্লি টাইপের। তো সব কিছু মোটামুটি ওখানে কমপ্লিট করে এবারে চলে এলাম রান্নাঘরে। হাজব্যান্ড ফোন করে বলছে আজকে রাতে ভাত খাবো না, আজকে রুটি খাবো আর ফুলকপি আলুর তরকারি খাবো। ভাবতে পারছো এখন আমাকে এত রাতে আমার ভিডিও এডিট করা হয়নি, কিচ্ছু হয়নি, 1%ও আমার এডিট করা হয়নি। আর পুজোর মধ্যে বিশ্বাস করো মনটা একদম অন্যরকম হয়ে আছে, ভিডিও করতেই ইচ্ছা করছে না, তো এডিট দূরে থাক। আর যাই হোক কিছু করার নেই, এখন হাজব্যান্ড বলেছে খাবে, আর কেউ কিছু খেতে চাইলে না আমি একবারে মুখের ওপর না করতে পারি না। আবার মেয়ে অর্ডার করেছে মা আমি রুটি খাবো না, ফুলকপি আলুর তরকারি দিয়ে লুচি খাবো। তো ভাবো, হাজব্যান্ড খাবে আটা দিয়ে রুটি আর মেয়ে খাবে ময়দা দিয়ে লুচি। তো এই দুরকমই করতে হবে। সত্যি কথা বলতে গেলে আমার পাশে আমার মা সব সময় থাকে বলে না আমি মনে জোর পাই সব কাজ করার জন্য। না হলে ভাবো এই এত কিছু করে আবার রাতে বসে এডিট করা, সত্যি যারা করে তাদের হ্যাটস অফ বলতে হয়। প্রচণ্ড, ভাবতে পারবে না যে কত ধৈর্যের কাজ। তো যাই হোক একটু গরম জল করলাম, আর আমি অফ ক্যামেরা কিন্তু ফুলকপি আলুটা কেটে নিয়েছিলাম, ওটাকে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আজকের একটু গরম জল দিয়ে আটাটাকে মেখে 5-10 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর আমি করব।
আমি যখনই কোনো কপির আইটেম করি না আগে একটু ভাপিয়ে নিই, তারপরে জলটা ফেলে দিলে নাকি শুনেছি গ্যাস অম্বল কম হয়। তবে আমি কিন্তু ফুলকপি বাঁধাকপি কোনো কপিই খাই না, আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। তো আমার জন্য ভাবছি একটু আলু ভেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। লোকে ভাবে যে পাগল ঠাগল নাকি। রান্নার যদি একটু ভালো গন্ধ নাকে পেলো তো সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসবে রান্নাঘরে, মা কি রান্না করছো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু লাল লাল করে কষা কষা করে মা করবে, হ্যাঁ একটু বেশি করে ঝাল দেবে। ছোট থেকে আমার মেয়ে এত পরিমাণে ঝাল খেত, মানে তুমি যদি লঙ্কা চটকেও দাও না ওর এতটুকু ঝাল লাগতো না। মিষ্টিও একদম খায় না, মানে একটা মিষ্টিও দাঁতে কাটবে না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে। আর বন্ধুরা তোমরাই দেখে বলো তরকারিটা কেমন দেখতে হয়েছে, একদম কষা করেছি, লাল লাল করেছি। তবে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিই না, আমি কালারের জন্য কাশ্মীরি মির্চ দিই আর একটু চিনি অ্যাড করি, ব্যাস। তো এই যে আবার মা চলে এসেছে, মা একটু হাতে হাতে করে দিচ্ছে। বললাম না যখনই আমার সমস্যা হয় মাকে একবার ডাকি, মা একটুখানি আসো না একটু করে দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু মা চলে আসে। এই একটা প্লাস পয়েন্ট আমার কাছে আমার মা থাকে বলে, না বলে সত্যি বলছি আমি এত কিছু হয়তো করে উঠতে পারতাম না। আর এখানে দেখো আমি লেচিগুলো কেটে নিচ্ছি, আর এখানে ময়দাটা একটু ময়ান দিয়ে মেখে নিচ্ছি, যেহেতু লুচি করব মেয়ের জন্য। ও 4টে লুচি খাবে, কিন্তু দেখো আমাকে আবার আলাদা করে ময়দাটা মাখতে হবে। আর লুচিটা না আবার আটা দিয়ে খেতে চায় না, আবার লুচি আবার আটা দিয়ে আমার হাজব্যান্ড খায়। মানে ভাবতে পারছো আমার বাড়িতে দেখতে এরকম ছোটো পরিবার, কিন্তু কত খাওয়ার ফ্যাচাং। এখন ঘড়িতে বাজে 10:45, তো এখন আমি ডিনার করতে বসবো। তুমি বলবে দিদি তুমি একা ডিনার করো, হ্যাঁ আমি আমার বাড়িতে যে যখন যার খিদে পায় সে খেয়ে নিতে পারে, কোনো প্রবলেম নেই। আমার মেয়ে যেহেতু একটু রাত করে যদি ও অনেক সময় পড়ে আসে 8টা 8:30, তখন একটুখানি ওই কমপ্ল্যান দুধ বিস্কুট যদি খেয়ে নেয় তাহলে তো ও এই তাড়াতাড়ি করে ও ডিনার করতে পারবে না, ও হয়তো 10টায় ডিনার করবে। কিন্তু আমাকে তো আবার তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে আবার ভিডিও এডিট করতে বসতে হবে, ওই জন্য আমি ডিনারটা একটু আগে করে দেওয়ার চেষ্টা করি। আবার মেয়ে হয়তো পড়তে পড়তে অনেক দেরি হয়ে যায়, তখন ওর ডিনার করতে দেরি হয়ে যায়। হাজব্যান্ড আসে 11টা, ওর করতে করতে ডিনার করতে করতে 11:10 বেজে যায়। ম্যাক্সিমাম আমি আমার মেয়ে আমার মা একটা টাইমে খাবার চেষ্টা করি। আর এই দেখো মেয়ের জন্য ফুলকো ফুলকো লুচি কিন্তু এখানে রেডি। তো চলো ওকে আগে লুচিটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার আমি কথায় ফিরছি। আগে একটা টাইম ছিল আমার মেয়ের 9:10-15-এর মধ্যে ডিনার কমপ্লিট করে নিত, মানে 9:30 ওভার হয়ে গেলে ও কাঁদতে বসতো, মা আমার ডিনার করতে দেরি হয়ে গেছে। কিন্তু সেই মেয়ের এখন এত পড়াশোনার প্রেশার, 10টা বেজে যায় ডাকতে ডাকতে মাম্পা খেতে আয়, হ্যাঁ মা আর একটা পাতা, হ্যাঁ মা আর একটা অঙ্ক, এই করতে করতে 10টা 5-10 হয়ে যায়, তারপরও ডিনার করতে বসে। তাও আমি চেষ্টা করি যে 10টার মধ্যে ডিনার করতে মানে করিয়ে দেওয়ার, কিন্তু যেহেতু এখন উঁচু ক্লাস তো এখন এটা বললেও করা সম্ভব হবে না। তো দেখো এখানে আমি মায়ের সাথে কথা বলছি আর বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাইরে থেকে যা পরিমাণে সাউন্ড আসছে, আমি যে কিভাবে ভয়েস ওভার দিচ্ছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো দেখো এই যে আমার বাসন মাজা হয়ে গেছে, আর তোমাদের বলেছি যে আমার একটা অভ্যাস রয়েছে, যদি রাত 2টো বেজে যায় আমি কিন্তু রাতের বাসন মেজে রান্নাঘর ডিপ ক্লিন করে তারপরেই শুতে যাব। সে আমার এডিট করতে যদি 2-3টেও বেজে যায় তাতে আমার কোনো ক্ষতি নেই, না হলে আমার ঘুমই আসবে না। কারণ সকালবেলা উঠে যদি আমি এঁঠো রান্নাঘর আর এঁঠো বাসন দেখে দিনটা শুরু করি না, আমার সারাটা দিনই নেগেটিভিটিতে যায়। বিশ্বাস করে আমি হাতে নাতে ফল পেয়েছি। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ঘুম থেকে উঠে যেন একটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন জায়গা থেকে আমি আমার দিনটা শুরু করি। তো আমার ওখানে কাজ কমপ্লিট, এইবার আমি এসেছি ব্রাশ করতে। আমি রাতের বেলা ঠিক এই জায়গাটায় ব্রাশ করি আর 2-3টে পাক খাই, তাহলে কি হয় আমার খাবার ডাইজেশনও হয়ে যায়, আবার আমার এদিকে ব্রাশ করাও হয়ে যায়। তোমরাও চেষ্টা করবে খাওয়ার পর আধ ঘন্টা পর অন্তত একটুখানি হাঁটাহাঁটি করতে, যাতে আমাদের ডাইজেস্টটা রাতের খাবারটা তাড়াতাড়ি হয়। কেন কি বলতো আমরা অনেকেই কী করি খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি বা ঘুমিয়ে পড়ি, এটা কিন্তু একদম ভুল। খাবার মিনিমাম 1-1.5 ঘন্টা পর তোমরা কিন্তু বিছানায় যাবে। আর এই যে রাতের বেলা একটুখানি আমি ঘরটা না ঝাড় দিয়ে নিই, এটা আমার একটা ম্যানিয়াই বলতে পারো। মনে হয় কি বলতো যে এই যদি ঘরের নোংরা থাকে না, এই নোংরা পায়ে পায়ে বোধহয় সবাই বিছানায় উঠবে। আর বিছানাটা যেহেতু একবার আমি ভালো করে ঝাঁটা দিয়ে রাতের বেলা শোয়ার আগে ঝেড়ে নিই, ওই নোংরাগুলো আবার নিচে ফ্লোরে পড়ে, তো ওই জন্য একবার জাস্ট রাফলি একটুখানি ডাইনিং রুমটা বেডরুমটা ঝেড়ে নিই।
খাবার আগে আমি চেষ্টা করি মাঝে মাঝে এইসবগুলোর ভুসি খাওয়া, মানে মাঝে মাঝে, ডেলি নয়। এটা পেটটাও পরিষ্কার থাকে আর ডাইজেশন ক্ষমতাটাও বেশ ভালো রাখে। সপ্তাহে 2-3 দিন কিন্তু আমি এইসবগুলোর ভুসিটা খেয়ে থাকি। আর এইবারে তো জানো তোমরা যে যতই রাত হয়ে যাক আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার না করে কিন্তু শোবো না। তো ভাবো আমার মাথায় কিন্তু এখনও এডিটের প্রেশারটা ঘুরে যাচ্ছে, তাও কিন্তু আমার A to Z যেটা যেটা আমার নিজের জন্য করণীয় সেটা করে তারপর কিন্তু আমি মানে বিছানায় শুতে যাই। আর আমি যখন মুখ পরিষ্কার করি শুধু মুখটুকু কিন্তু করি না, আমি আমার মুখের সাথে আমার গলা, আমার দুটো হাত, আমার পায়ের পাতাও কিন্তু পরিষ্কার করে নিই। আর এই যে এম ক্যাফিনের একটা কি বলবো এটাকে গুসা বলে বোধহয়, রোল অন টাইপের, ফেস রোল অন যেটাকে বলে, সেইটা দিয়ে না আমি সপ্তাহে 3 দিন একটু ফেস মাসাজ করে নিই। তোমাদের এটা আমি আগেও ব্লগে অনেকবার দেখিয়েছি, অনেক দিন দেখানো হয়নি বলে আরেকবার তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করে নিলাম। তো এই যে আমি যেরকমভাবে করছি মানে সেইরকমভাবেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে হয়। আর এটাকে সবসময় ফ্রিজার স্টোর করে রাখতে হয়, মানে এটা কিন্তু ফ্রিজে রাখলে সবচেয়ে ভালো কাজ করে। আর এই যে এবারে চলে এসেছি মেয়েকে ডিপ ক্লিন করাতে। আমি বলেছি যে আমার সাথে সাথে কিন্তু আমিও হ্যাবিট করাই, আমার মেয়েকেও অভ্যাস ওর মধ্যেও তৈরি করার চেষ্টা করি। কারণ আমি সবসময় বলি যে মায়ের যে গুণাগুণ সেটা সবসময় তার মানে মেয়ে সন্তান রপ্ত করার চেষ্টা করে। তুমি যদি সুঅভ্যাসের শিক্ষিত হও তোমার মেয়ে হতে বাধ্য, কারণ তোমার মেয়ে তোমার দেখে শিখবে যে মাও তো এই সুন্দরভাবে নাইট রুটিনটা ফলো করছে, আমাকেও ফলো করতে হবে। এখন কিন্তু আমাকে বলতে হয় না, আমার মেয়েই বলে মা একটু ক্লিনজিং মিল্ক দাও না তুলো করে। ওর সময়টা আমি নষ্ট করি না, ও খাটে বসে পড়ে, ওর হাতের সামনে আমি সব কিছু এগিয়ে দিই। আর এখন তো যেহেতু একটু পিম্পলস বেরোচ্ছে, বয়সটা বুঝতে পারছো, এই বয়সে একটু পিম্পলস র্যাশ বেরোয়, তো ওই জন্য ডক্টরের একটা ক্রিম ওকে অ্যাপ্লাই করিয়ে তারপরে শোয়াই। আর এই যে আগের দিন দেখিয়েছিলাম আমি নিজের হাতে হোমমেড আমি সেন্টেড ক্যান্ডেল তৈরি করেছি। আর রাতের বেলা না এটা আমি রান্নাঘরে ধরিয়ে দিয়েছিলাম, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। হাজব্যান্ড বলছে এত সুন্দর গন্ধ কোথা দিয়ে বেরোচ্ছে গো, তো ওকে দেখালাম দেখো আমি নিজে তৈরি করেছি। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখো নিজের হাতের তৈরি জিনিস যখন আমরা ইউজ করব না সেটা আলাদা একটা আনন্দ। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি আমার মতন করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, জানি না কেমন লাগবে, কারণ এখন প্রচণ্ড পরিমাণে ভিউজ ডাউন যাচ্ছে। সেই মহালয়ার আগের থেকে কিন্তু ভিউজ ডাউন, কেন এখন জানি কেউ ভিডিও দেখছো না, সবাই ঠাকুর দেখতে চলে যাচ্ছ। তোমরাও এনজয় করো, পারলে সময় বুঝে একবার আমার ভিডিওটা দেখে নিও, আশা করি আমার তাহলে ভালো লাগবে। তো চলো এই যে তোমাদের একবার লাস্ট দেখিয়ে দিলাম আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করার পর কত সুন্দর লাগছে দেখো। ঠিক সকালবেলা ঘুম থেকে উঠেই এত সুন্দর জায়গা থেকে কিন্তু আমি আমার দিনটা শুরু করব। আমি আজকে একটা সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্টের আনসার দিই। আমায় কোয়েশ্চেন করেছিল যে দিদি তুমি কি মোবাইল ইউজ করো আর কোন অ্যাপস থেকে তুমি ভিডিও এডিট করো। আমি ওপোর ফোন ইউজ করি, আর আমি যেটা ইন্ট্রোটা তোমরা দেখো আমার ভিডিওর প্রথম যে ইন্ট্রোটা হয় সেটা আমি ইনশট থেকে এডিট করি, আর পুরো ভিডিওটা আমি VN অ্যাপস থেকে করি, কারণ আমার VN অ্যাপসটা সবচেয়ে বেশি সোজা সরল লাগে তাই করি। এবার এক একজনের কাছে এক একটা অ্যাপস সোজা সরল লাগে। আমি তোমার আনসারটা ক্লিয়ার করতে পেরেছি বন্ধু। তো এইবারে দেখো 15 থেকে 20 মিনিট আমি আমার হাজব্যান্ডের সাথে সময় দেবো, একসাথে বসে ভালো মুভি দেখবো, গান শুনবো, অনেক কথা আলাপ আলোচনা করবো। সারাদিন কোনো প্রবলেম হলে সেটা একসাথে তার সলিউশন বার করব। ও কিভাবে দিনটা কাটালো, আমি কিভাবে দিনটা কাটালাম, কি কি ভালো জিনিস আমাদের মধ্যে ঘটলো, সবসময় পজিটিভ কি কি ঘটলো সেটা নিয়ে আলোচনা করি, নেগেটিভ কি ঘটলো সেই সব নিয়ে আমরা বিন্দু মাত্র আলোচনা করি না। আর আমরা যখন টিভি দেখি, যখন আমরা নিজেদের সময় কাটাই, আমাদের হাতের সামনে মোবাইল ত্রিসীমানায় থাকে না, কারণ এই মোবাইল নামক গ্যাজেটটা কিন্তু একে অপরের থেকে দূরত্ব বা ডিস্টেন্স তৈরি করতে একাই কাফি। তো ওই জন্য তোমরাও চেষ্টা করবে যখন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে মোবাইলটাকে ত্রিসীমানায় রাখবে না। তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই রাখলাম। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আবার বলছি শুভ শারদীয়ার প্রীতি আর শুভেচ্ছা গ্রহণ করো। টাটা।